এ কথা বলেই কালো রহিম পুরনো একটা ফটো আর ভিডিও ফুটেজ ঘেঁটে কিছু কেটে ছেটে এমন দৃশ্য তৈরি করে নিয়ে এসেছে যেটা দেখলে মনে হবে যে মৃত শাশুড়িকে বিষ খাইয়ে মেরেছে। রহিম কাগজ আর ছবিগুলো সামিরার হাতে দেয় আর বলে, এই সবগুলা জিসানরে দেখাইবা আর এমন ভাবে কথা কইবা যাতে কইরা জিসানের মগজে এইটা ভালো কইরা ঢুইকা যায় যে আসলেই নিতু তার মায়েরে ময়রা ফেলাইছে। আমার বিশ্বাস এই প্রমাণের জালে মিতু আর বাঁচতে পারবে না। আর তখনই আমি ওরে ফেরত পাবো আমার দলে। সামিরা ছবিগুলো হাতে নিয়ে ঠোঁট কামড়ে বলে, জিসানকে আমি এমনভাবে বুঝাবো যে সে আর ফিরেও তাকাবে না মৃত্যুর দিকে। রূপা ন্যাকা গলায় হেসে ফিসফিস করে বলে। আর আমার বাবু সোনা আমার হইয়া যাইব। তখন কালো রহিম দূরে দাঁড়িয়ে ধূর্ত একটা হাসি দেয় আর মনে মনে বলে, মিতু, তুই সংসার করার লাইগা আমারে ছাড়ছস, তাই তো? তো সংসারটাই তোর আর থাকবে না, তুই আবার ফিরবি আমার দলে আগের মতো। কালো রহিম ধূর্ত হাসি দেয় আর এইভাবেই সে সামিরা আর রূপাকে হাতিয়ার বানিয়ে জিসানের সংসারে ভয়াবহ ভুল বোঝাবুঝি ফাঁদ তৈরি করে। পরের দিন জিসান আবার অফিসে যাওয়ার সময় সামিরা তার সামনে আসে এবং সেই ভিডিও ফুটেজ গুলো দেখায়। আবারও কিছু কাগজপত্র ছবি তার হাতে তুলে দেয়। জিসান ভিডিও ফুটেজ আর ছবিগুলো দেখে জিসান দোটানায় পড়ে যায়। একদিকে তার মাফিয়া বউ, অন্যদিকে এইসব প্রমাণ। তাইলে এতদিন কি আমি সবকিছু অজানা ছিলাম? ধোঁয়াশার মধ্যে ছিলাম আমি। জিসানের মুখটা গম্ভীর কালো হয়ে যায়। দূরে দেখা যায় মিতু হেঁটে আসছে, হাতে বাজারের ব্যাগ। চুপচাপ সে মনে মনে মিতুর দিকে তাকিয়ে বলতে থাকে, তোরে দেখা তো মনে হয় না, কিন্তু তুই এত বড় অন্যায়টা কি করে করতে পারলি মিতু? মাগরিবের আজান হয়ে গেছে। চারদিকে নীরব সন্ধ্যা। বাড়ির বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে জিসান। মিতু খুশি মনে এসে তার পাশে বসে আর বলে, শোনো, আজকে আমি তোমার জন্য বিশেষ করে হাঁসের ডিমের ঝোল বানাইছি, ভাত খাইবা, ভিতরে আসো। জিসান মিতুর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, তুমি আমারে অনেক ভালোবাসো তাই না? আমার একটু বলো তো, আমার মার কি হয়েছিল? আমার মায়ের মৃত্যুর সাথে তোমার কোনো কানেকশন নাই তো? মিতু বিস্মিত হয়ে অবাক চোখে তাকায় জিসানের দিকে। খাবার খাওয়ার সাথে এই প্রশ্নটা করতে কাইলো? আমি কিন্তু মজা করতেছি না মিতু, তোমারে যেটা জিগাইছি ওইটা কও। মিতু চোখ ছোট ছোট করে বলে, তুমি আমারই সন্দেহ করতাছো? যারে বাঁচানোর জন্য আমি হাসপাতাল তোলপাড় কইরা দিছি, যার পোলারে রক্ষা করার লাইগে আমি গ্রামের মানুষের সাথে লড়তাছি, তারে আমি মাইরা ফালামু? এই কথাটা তুমি কইতে পারলা? তখনই জিসান আর মিতুর তর্ক বেঁধে যায়। মিতু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে প্রথমবারের মতো জমে ওঠে পানি। টপ টপ করে ধীরে ধীরে গড়িয়ে পড়ে সেটা। জিসান যেন পাগল প্রায়, সে কিছুই বুঝতে চায় না। তার মনে শুধু একটাই প্রশ্ন ওঠে, তোমার মায়ের খুনি তোমার বউ। মিতু নিজের মনে মনে বলতে থাকে, তুই যদি আমারে বিশ্বাস না করিস, তাইলে আমি কাদের জন্য এই জীবনটা বদলাইয়া ফালাইলাম? এরপর থেকে জিসান যেন কেমন বদলে যায়। চুপচাপ থাকে, মিতুর ধারে কাছে বেশি আসতে চায় না। কেমন যেন একা একা চলাফেরা করে। 2 দিন পরে মিতু এগিয়ে জিসানের কাছে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করে, তুমি আমারে এইভাবে এড়াইয়া চলতাছো কেন? ঠিক মতো কথা কও না, ঠিক মতো ঘরে আসতে চাও না, হইছেটা কি? জিসান তখন কিছুটা রাগী গলায় বলে, তোমার সাথে কথা শেষ। আমার মারে যে খুন করছে আমি তারে কোনোদিনও মাফ করবো না। তার সাথে আমি কোনোদিনও সম্পর্ক রাখতে চাই না। মিতু তখন চোখ লাল করে বলে, তাইলে তুমি বিশ্বাস করলা কাগজের কথা? যেইটা তোমারে ওই শহরের ম্যাডাম দেখাইতাছে, ওইটাই সত্যি মনে করলা? আমি আমার নিজের চোখে প্রমাণ দেখছি। মিতু দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাইলে শোনো, আমি মাফিয়া দলের সদস্য আছিলাম ঠিক, কিন্তু তোমার মা, ওনারে তো আমিও মা বলতাম। ছোটবেলা থেকে আমি আমার মায়ের আদর পাই নাই, আমি তারে আমার মায়ের মতো মনে করতাম, কিন্তু ওই রকম মায়েরে আমি কোনোদিন মারতে পারি না। জিসান মিতুর এসব কথা শুনে জেদ করে বাড়ি থেকে বের হয়ে আসে। অনেক বেলা হওয়ার পরও যখন বাড়িতে যায় না, মিতু তখন খুঁজতে থাকে।
গ্রামের মেলার চারপাশে বাতি ঝলমল, বাতাসে হইচই আর শব্দ। মিতু এসে খুঁজে পায় জিসানকে। দেখে সে দূরে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিতু কাছে এসে গম্ভীর গলায় বলে, কি গো, আমি তোমারই সারা গ্যারাম খুঁজদাও হয়রান হইয়া যাইতাছি, আর তুমি এখানে আইয়া দাঁড়াইয়া রইছো? বাড়িতে যাওয়ার খবর নাই? আমি একা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর তোমার কোনো হদিস নাই। জিসান তখন পকেটে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, আমার জন্য অপেক্ষা করার কিছু নাই। তাছাড়া তুমি তো আর কোনো সাধারণ মেয়ে মানুষ না, একা থাকতে ভয় পাবা। জিসানের এই ধরনের কথা শুনে মিতু যেন কিছুটা হতবাক হয়। জিসান মিতুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি এখন আমার চোখে আমার মায়ের খুনি। মিতুর চোখ বড় বড় হয়ে যায়। মিতু জিসানের দিকে তাকিয়ে হতবাক গলায় বলে, আল্লাহ গো, কই থেকে এই নাটক শিখলা? কারে খুশি করার লাগিয়া এরকম কইরা কথা কইতাছো? জিসান সামিরার কাগজটা মিতুকে দেখায়। ভোরের শিশির ভেজা গ্রাম, কুয়াশার মধ্যে পাখির ডাক, চুপচাপ বসে আছে খালের ধারে। হাতে একটা পুরনো চিঠি, সেটা সামিরা দিয়েছে। জিসান বলতে থাকে মনে মনে, যারে আমি আমার বুকের ডান পাশে বসাইছিলাম, যারে এত ভয় পাওয়ার পরেও আমি তারে এত ভালোবাসলাম, আর আজ সে একজন বেঈমানের পরিচয় দিল। তার সেই রক্তিমা মায়ের রক্তের রঙে রাগানো যা হাত দিয়া এত বড় অপরাধটা সে করতে পারলো। দূর থেকে জিসানকে এভাবে বসে থাকতে দেখে সামিরা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে এবং তার কাঁধে হাত রেখে কিছু বলতে থাকে। তখনই এটা মিতু দূর থেকে এদিকে আসছিল। ওদের দুজনকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলতে থাকে, ভালো কইরা শোনেন শহরের ম্যাডাম, কুত্তা কামড়াইলে হাডুর নিচে থাকে, উপরে আর উঠতে পারে না। আর যখন কুত্তা পাগল হয়, ওই কুত্তার কামড় দেয়, তখন হাডুর নিচেই কামড়ায়। জলাতঙ্ক রোগ হইলে ওইটাই মানুষকে তিলে তিলে মাইরা ফেলে। তখন 14টা ইঞ্জেকশনেও কাজ হয় না। ও এটা কি বললো? কুত্তা বললো? আমি কুত্তা? হ, আপনি কুত্তা। মাত্র তো আপনারই কুত্তা কইছি, আপনি পাগলা কুত্তা দেখেন নাই। আমি যে কতটুক পাগল হইতে পারি সেইটা মনে হয় আপনি এখনো জানার বাকি নাই। জানবো না কেন? তোমার বাইরের একটা চেহারা আর তোমার ভিতরের আরেকটা চেহারা। বিশ্বাসঘাতক মানুষের চেনাটা বড় মুশকিলের কাম। মিতু কষ্টের সুরে বলতে থাকে, বিশ্বাস হচ্ছে গাছের পাতার মতো, একবার কাইটা ফেললে আগের মতো আর জন্মায় না। এ কথা বলেই মিতু সেখান থেকে চলে আসছিল। পথে দেখা হয় কালো রহিমের সাথে, কিন্তু কিছুটা অবাক হয়। কালো রহিম চোখ সরু করে মিতুর দিকে তাকিয়ে বলে, দেখলি তো তোর ভালোবাসার নমুনা। তুই ফিরে না আসলে তোর জীবনটাই শেষ হয়ে যাবে। মিতু কিছুক্ষণ রহিমের দিকে তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। আর কালো রহিম বলতে থাকে, মিতু, তোকে তো আমি আমার দলে ফিরাবই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জিসানের চোখ ভিজে গেল। হাহাকার ভরা গলায় বলে, না, আমার বউ মিথ্যু খুনি হতে পারে না। সে নিজের প্রাণের ভয় না করে ডাক্তারের গলা ধরে বলেছিল আমার শাশুড়িকে এখনই চিকিৎসা করতে হবে। সে কেমনে আমার মায়ের খুন করতে পারে? হ্যাঁ, সামিরা এগিয়ে এসে হাতে কিছু কাগজ নিয়ে সেগুলো গুজে দেয় জিসানের হাতে। রূপাও সেখানে উপস্থিত হয়। রূপা পাশে দাঁড়িয়ে ঠোঁট বাঁকায়। জিসান, আবেগ দিয়ে সবকিছু দেখা যায় না। ওটা ছিল নাটক। আমার কাছে কাগজ আছে, রিপোর্ট আছে। এটা নকল ওষুধ যার ডেট ওভার ছিল। সেটা মিতু জানতো, তারপরও ওই ওষুধটা তোমার মায়ের মুখে দিয়েছে। আর ওষুধের বোতলটা তার পাশে পাওয়া গেছে। জিসান আতঙ্কিত কাগজটা ছিনিয়ে দেখে। না, এটা মিথ্যা মিথু। মিথু এমন করতে পারে না। ঠিক তখনই রূপার চোখে পানি টলমল। ভাঙা গলায় ন্যাকামো মেশানো সুরে বলে, বাবু সোনা, তুমি বুঝতে পারছো না, তুমি কইরা ফেললা ভুল বিয়া। তুমি আমারে রাইখা ওই বউ নিয়া জীবন শুরু করলা, কিন্তু সত্যি কথা হইল তোমার মায়েরে শেষ করলো ওই ডেঞ্জারাস মাইয়া। সামিরা আপার কথা যদি বিশ্বাস না হয়, আমারে বিশ্বাস করো, আমি সেদিন দূর থেকে দেখছি। জিসানের চোখে বিভ্রান্তি। বুক চেপে ধরে বলে, রূপা, তুইও বলছিস মিতুই দোষী? রূপা কান্নার ভান করে আর বলে,
সোনা, তোমার চোখে আজও ওই মাইয়ারে দেখি, আর আমারে তো তুমি বিশ্বাস করো না, তাই কইতে চাই না, কিন্তু সত্যি তোমার বউ খুনি। তুমি যদি বাঁচতে চাও, তোমার মায়ের আত্মার শান্তির জন্য হইলেও এই মায়ারে ত্যাগ করো, নাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। জিসানের বুকের ভিতর হাহাকার শুরু হয়। একদিকে মিতুর হাসি, মায়ের জন্য লড়াইয়ের স্মৃতি, অন্যদিকে সামিরার কাগজ, রূপার কান্নার চাপ। সে মাথায় ধরে বসে পড়ে। রাতের অন্ধকার, ঝিঝি পোকার ডাক। মিতু উঠানে বসে আছে, হাতে একটা শাড়ি। এটা তার শাশুড়ির শেষ সময়ে পরা ছিল, কিন্তু নিজের সাথে কাপড়টা জড়িয়ে ধরে আর বলে, আমি কার জন্য কি করতেছি আল্লাহ? আমি তো শাশুড়িরে নিজের মায়ের মতো ভালোবাসছিলাম। ওই দিন ডাক্তারের সাথে ঝগড়া না করলে শাশুড়ি তখনই শেষ হইয়া যাইতো। আমি তারে যুদ্ধ কইরা বাঁচাইয়া নিয়ে আইলাম, আর এখন আমি খুনি হইলাম। হে শাশুড়ি, তুমি যদি এখন থাকতা, তুমি তো সবাইরে হাইসা হাইসা কইতা, আমার বউরে কেউ খুনি কইলে আমি লাঠি দিয়া তার মাথা ফাটাইয়া দিব। তুমি নাই বললে আজ আমি একা, আমার সবাই দোষী বানাইতাছে। জিসান চুপচাপ বসে আছে খাটের কোণে। তার সামনে সামিরার দেয়া কাগজ, রূপার ফেলা কান্নার শব্দ এখনো কানে বাজছে। সে মাথা চেপে ধরে আর ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে মনে মনে ভাঙা গলায় বলে, না, মৃত্যুর চোখে যে মায়া দেখছি, ওই চোখ খুনি হতে পারে না। কিন্তু প্রমাণ তো হাতের সামনে। আমি কি করব? আমি তারে কেমনে আমার কাছে রাখবো? আল্লাহ, তুমি যদি আমার একবার পথ দেখাইতা। আমি মৃত্যুরে হারাইতে চাই না, কিন্তু আমার মায়ের আত্মারও তো দোয়া হারাতে চাই না আমি। দুজনের দুই দিকের যন্ত্রণা, দুটি আত্মা যেন আজ ভীষণ বোঝাপড়ার দোটানায় ভাসছে। জিসান চুপচাপ বসে আছে, চোখে ক্লান্তি। সামিরা একটা ফাইল হাতে ধরে ঢুকে। পেছনে রূপা লাজুক মুখে দাঁড়ায়। সামিরা ভারী গলায় বলে, জিসান, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আজও ওই মেয়েকে তোমার বউ বানিয়ে বুকের ভিতর আগলে রেখেছো, অথচ সত্যিটা দেখো। সে হঠাৎ টেবিলে আরো দুটো ছবি ছুঁড়ে মারে। ছবির বর্ণনায় কালো সাদা প্রিন্ট। তাতে দেখা যায় মিতু এক হাতে একটা পিস্তল আর এক হাতে সামিরার ভাইয়ের কলার চেপে ধরেছে। ছবিটা আসলে এডিট করা, কিন্তু গ্রামে এটা বুঝবে কে? জিসানের চোখ কুঁচকে থরথর কাঁপা গলায় বলে, এটা এটা তো মৃত্যু। সামিরা ন্যাকা কান্না ভান করে বলে, হ্যাঁ, আমার ভাই এই ছবিটা তোলার পর কিছুক্ষণ বাদে আমার ভাই লাশ হয়ে যায়। তুমি জানো না, তোমার বউ যে মাফিয়া গ্যাংয়ের সদস্য ছিল, আমার ভাইকে মেরেছে, তোমার মাকেও শেষ করেছে। জিসান অবিশ্বাস্য স্বরে বলে ওঠে। কিন্তু ওর কথাবার্তা শুই না, ওরে দেখা তো এরকম মনে হয় না। সামিরা কঠিন গলায় মুখে তিক্ততা এনে বলতে থাকে, তোমার বউ বাইরে এমন ভান করে থাকে যাতে কেউ তাকে সন্দেহ না করে। আসলে সত্যিটা হলো, তোমার মা মৃত্যু সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছিল। ওর ভয় ছিল যদি তোমাকে সব বলে দেয়, তা তোমার মাকে চুপ করিয়েছে চিরদিনের জন্য। রূপা জিসানকে ন্যাকামি স্বরে খোঁচা দিয়ে বলে, আমি তো অনেক আগেই কইছিলাম, ওই মিতুর চোখে আগুন। এমন বউরে বুকের ভেতর রাখলে একদিন তোমারে পুইরা ছাই কইরা দিব। তুমি তো আর আমারে বিশ্বাস করো না, ঠিক আছে, কিন্তু ওর হাত দিয়ে নিজের জীবন শেষ কইরো না। জিসান তখন ছবিটার দিকে ভালোভাবে তাকায়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে যেন নিজের সমস্ত বিশ্বাস হারাতে বসে। সে নিজের মনে বিড়বিড় করতে করতে বলে, মৃত্যু তো হাসি খুশি ছিল, শাশুড়িকে মা ডাকতো, কিন্তু এই ছবিটা। জিসান চোখ লাল হয়ে যায়, দাঁতে দাঁত চেপে সে বলে ওঠে, মৃত্যু যদি এটা সত্যি হয়, তাহলে ওর জায়গা আমার ঘরে আর এক ফোঁটাও হবে না। ঘর থেকে বের করে দিব মানে মন থেকেও বের করে দিব। চাঁদের আলো জানলা দিয়ে ঢুকছে। মৃত্যু হাসতে হাসতে ঘরে ঢুকে তার হাতে জিসানের জন্য রান্না করা প্রিয় ভর্তা ভাতের থালা। মৃত্যু ভাবে এত ভুল বোঝাবুঝির পর জিসান ঘরে এসেছে, হয়তো তার পছন্দের খাবার পেলে জিসান কিছুটা নরম হবে। মৃত্যু আলতো একটা হাসি দিয়ে বলে, এই যে শোনো, আজ তোমার মনের মতো রান্না করলাম, খাইয়া বলবা কেমন লাগতাছে। কিন্তু জিসান তার দিকে তাকায় না, চোখ লাল, মুখ শক্ত। মৃত্যুর হাসি থেমে যায়। সে ধীরে ধীরে জিসানের কাছে এসে বলে, কি হইছে? তুমি আমারে এইভাবে দেখতেছো কেন?
তুই আমারে ধোঁকা দিতে পারলি মিতু। আজ আমি সব দেখছি, তোর সেই ছবি, তোর সেই সত্যি আমি সব জানি। মিতু আশ্চর্য হয়ে জিসানের মুখের দিকে তাকিয়ে বলে, আবারও সেই কথাই কইতাছো? ছবি? কোন ছবি? আমি তো কিছুই বুঝতাছি না। জিসান চোখে পানি আটকে রেখে চিৎকার করে বলে, চুপ। আর আর একটা কথা বলবি না। আমার মায়ের মতো সামিরার ভাইয়েরেও তুই মারছিস, আমার মায়েরও শেষ করে দিলি, তাই না? মিতু হতবিহ্বল হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি বলতাছো তুমি? তোমার মায়ের জন্য তো আমি ডাক্তারদের সাথে মারামারি করতে গেছিলাম। তুমি আমারে এইসব কি শুনাইতাছো? মারে আমি কেন মাইরা ফালামু? ও আল্লাহ গো, এটা কেমন কথা কইতাছো তুমি বারবার? উনি শুধু তোমার মা ছিল না, আমারও তো মা ছিল উনি। তারে আমি খুন করবো? এই কথাটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। জিসান রাগান্বিত হয়ে মিতুর মুখের দিকে তাকায়, কাপা হাতে মিতুর কাছে এসে মিতুকে ধাক্কা দিয়ে বলে, বিশ্বাস? বিশ্বাস শব্দটা আমার কাছে মরে গেছে। তুই যদি সত্যি তুই যদি সত্যি হইতি, আজকে আমার মা বেঁচে থাকতো। আজ আজ থেকে তুই আমার বউ না। আমার ঘরে থাকার অধিকার তোর নাই। বের হয়ে যা, বের হয়ে যা আমার ঘর থেকে। মিতুর হাত থেকে থালাটা পড়ে যায়, ভাত মেঝেতে ছিটিয়ে পড়ে। সে জিসানের হাত চেপে ধরে কাঁদতে থাকে, কান্না ভেজা গলায় জিসানের দিকে তাকিয়ে বলে, তুমি আমারে এত সহজে দোষী বানাইলা? যেই মাইয়া তোমার মায়ের জন্য ডাক্তারের দাঁত ভাঙ্গা হুমকি দিল, যে তার নিজের জীবনের পরোয়া না কইরা সুইটটা যাইয়া বারবার তোমারে নিয়ে আইলো, সেই মেয়ে কেমনে খুনি হয়? আমি তোমার কাছে কিছুই না? আমার মুখের কথা তোমার একটুও বিশ্বাস হইতাছে না? জিসানের চোখে অশ্রু, কিন্তু পাথরের মতো শক্ত গলায় বলে, তুই এখন আমার কাছে কিছুই না। তুই এখন আমার জন্য শুধু একটা অভিশাপ। প্রমাণ তো আমার সামনে, আমি তো দেখছি সব। আমি তো আমার মায়েরে ভালো রেখে গেছিলাম। ডাক্তার ডাক্তার ডাকার আগে তুই কেন আমার মায়ের ওষুধ খাওয়াইছিলি? তোরে কইছিল কেউ ডাক্তারের কথা ছাড়া ওষুধ খাওয়াইতে? তুই আমার জীবন থেকে দূর হ। জিসানের এই সমস্ত কথা শুনে যেন মিতুর মাথায় আকাশ ভেঙে পড়ে। চারদিকে অন্ধকার দেখতে থাকে, মিতু কান্না ভেঙে পড়ে। ধীরে ধীরে দরজার বাহিরে এক পা করে এগিয়ে আসে। পেছনে তাকায় একবার, চোখ ভিজে চাহনি যেন বলছে, তুমি যদি আমারে বিশ্বাস না করো, তবে আমার এই জীবনে, আমার এই যে এতদিনের লড়াইটা কার জন্যে ছিল? জিসান মুখটা ফিরিয়ে নেয়, জানালার বাহিরে তাকায়। দুজনের চোখেই পানি একই সাথে ঝরে পড়ে, কিন্তু দূরত্ব সমুদ্রের সাথে মাঝখানে দেয়াল তুলে দেয়। জিসানের ঘর থেকে কান্না করতে করতে বেরোয় মিতু। চোখে ঝাপসা পানি, কানে বাজে জিসানের শেষ কথা। তুই কিছুই না, তুই শুধু একটা অভিশাপ। পথে শুকনো পাতার শব্দ, দূরে কুকুর ডাকছে, মিতু একা হাঁটছে, পা টলমল করছে। মিতু নিজের সাথে মনে মনে বলতে থাকে, তুই আমারে একবার বিশ্বাস করলি না, তোর কাছে এখন আমি কিছুই না। বাইরের মানুষের কথাই তুই বিশ্বাস করলি? মিতু পুকুর ঘাটে বসে আছে, চোখে অশ্রু, বুকের ভেতরে আগুন। সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, মা বাবা, তোমরা তো জানো আমি খুনি না, কিন্তু দুনিয়া আমারে আজ খুনি বানাইলো। যেই মানুষটার জন্যে আমি নিজের জীবন বাজি রাখলাম, সেই মানুষটাই আমার এই ঘর থেকে বের কইরা দিল। মিতু নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নেয়। এক মুহূর্ত নীরবতা। জিসান বসে আছে নিস্তব্ধ হয়ে, হাতে মায়ের একটা পুরনো ওড়না, চোখে পানি। হঠাৎ সামিরা আর রূপা দুজনেই ঢুকে পড়ে ঘরে। সামিরা কঠিন গলায় বলে, জিসান, আর কত অন্ধকারে থাকবে? তোমার মা মারা গেছে শুধুমাত্র তোমার ওই ডেঞ্জারাস বউয়ের সমস্ত কুকীর্তি জেনে ফেলেছিল বলে। এবং সে শুধু আমার ভাইকে মারেনি, সে আরও মানুষকে খুন করেছে। আর এইটা তোমার মা জানতে পারাতে তোমার মাকেও সে খুন করে ফেলেছে। রূপা ন্যাকা ভঙ্গিতে চোখে পানি ফেলে বলে, বাবু সোনা, আমি তো কতদিন ধইরা তোমারে কইছিলাম ওই মেয়ে ভালো না, তুমি বিশ্বাস করো নাই। আর দেখো, আজকে তোমার মায়ের জানটা চইলা গেল। তোমার মা যখন সব কিছু জাইনা ফেললো, তখন সে টেনশনে তার শ্বাসকষ্ট শুরু হইলো। তুমি ডাক্তার ডাকতে গেলে, তখন তোমার মা
তোমার ওই ডাইনি বউরে কইছিল তুমি আসলে সব কথা কইয়া দিব, আর তখনই তোমার বউ তারে ওই বিষাক্ত ঔষধ মুখে দিয়া দেয় যাতে তার কুকীর্তি ফাঁস না হয়। মিতু নিঃশব্দে হেঁটে চলছে, চোখে অশ্রু মনে ঝড়। সে নিজের সাথে নিজেই বলছে, জিসান, তুই আমারে বিশ্বাস করলি না, কিন্তু আমি জানি আমি খুনি না। সত্যি একদিন তোর সামনে হাজির করব, তোর চোখের পানি দিয়া, তখন তুই নিজেই কইবি মিতু আমার ভুল হইছে। এদিকে সামিরা আর রূপা দুজনে মিলে ষড়যন্ত্র শুরু করে। রূপা একটা বাঁকা হাসি দিয়ে বলে, দেখছো শহরের আপা, আমার বাবু সোনা এখন পুরা আমার দিকে, ওই ডেঞ্জারাস বউরে বেইট করে দিছে। সামিরা চোখ ছোট ছোট করে বলে, এখনো পুরো শেষ হয়নি। মিতু যদি প্রমাণ নিয়ে ফিরে আসে তাহলে আবার গন্ডগোল হবে। তাকে পুরো শেষ করতেই লাগবে। জিসান একা একা বসে আছে তার মায়ের ছবির সামনে। তার ভেতরে যুদ্ধ, সে নিজের সাথেই বলতে থাকে, আমি কি ভুল করলাম? মিতু খুনি নাকি? কিন্তু ছবি সামিরার কথা সত্যি বলে দিচ্ছে, সব সে অপরাধী। কিন্তু মনের ভিতর থেকে একটা আওয়াজ আসে, কি তোর বউ খুনি? এদিকে মিতুর যাওয়ার কোনো জায়গা নেই। সে পুরনো মাফিয়া দলে ফিরে যেতে চায় না। তার বাবা মা মরে গেছে, তাই বাবা মার বাড়িটাও এখন আর নেই। সে এখন যাবে তো যাবে কোথায়? যেই খালার কাছে সে থাকতো সেখানেও তার ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সে একলা বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটছে, চোখে অশ্রু, বুকে ভাঙা কষ্ট, তবুও দাঁত চেপে হাঁটছে। হঠাৎ কোথা থেকে একজন এসে তার পাশে দাঁড়ায়। মিতুর দিকে তাকিয়ে সে বলে, কিরে মিতু, এমন হাল কেন তোর? যে মেয়ের হাতের এক থাপ্পড়ে একসময় মানুষ জ্ঞান হারিয়ে দৌড়ে পালাতো, যাকে দেখে সব হাড়ে হাড়ে কাঁপতো, সে আজ রাস্তায় ভিজে ভিজে কাঁপছে। মিতু চোখ মুছে নেয় ধীরে ধীরে, চোখ উঠিয়ে তাকায় আরিফের দিকে। আরিফ যেন মিতুর অসহায়ত্ব বুঝে ফেলে। মিতুর চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার মিতু, তোর কি হয়েছে বল আমাকে। সব কিছু শেষ হইয়া গেছে আরিফ। আমার স্বামী আর শাশুড়ি সবাইরে আমি হারাইয়া ফেলছি। আমার স্বামী আমারে অবিশ্বাস করলো, আমারে খুনি সাজাইয়া আমারে ঘর থেকে বাইর কইরা দিল। তুই বল, আমি মাফিয়া দলে থাকতে কখনো কাউরে খুন করতে পারি নাই, তাইলে আমি কেমনে ওর মাইরে খুন করি? আরিফের মনে ঝড় বইতে শুরু করে। সে একসময় গোপনে মিতুকে খুব ভালোবাসতো, কিন্তু সে জানতো মিতুর জগৎটা অন্য, তাই চেয়েও কখনো বলতে পারেনি মিতুকে। আজ মিতুকে এভাবে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। আরিফ মনে মনে বলে ওঠে, আমি তোরে হারাই ফেলেছিলাম, কিন্তু কখনো তোরে না দেখা থাকতে পারি নাই। আজ তোর এই অবস্থা আমার সহ্য করতে হইব কল্পনাও করি নাই। আমি তোর পাশে দাঁড়াইব, যাই হইয়া যাক। এদিকে মাফিয়া দলের বস কালো রহিম খবর পায় মিতু একা একা রাস্তায় ঘুরছে। সে আবারও মনে মনে ফোন দিয়ে আসছে মিতুকে তার দলে ফিরে পাওয়ার জন্য। কালো রহিম গর্জে উঠে বলে। এদিকে আরিফ মিতুকে নিয়ে যায় এক পুরনো বন্ধুর বাড়িতে, যারা মাফিয়া থেকে বের হয়ে সৎ পথে চলছে এখন। কালো রহিম হাসতে হাসতে বলে। মিতু চুপচাপ মুখ গোমড়া করে বসে আছে। আরিফ ধীরে ধীরে মিতুর কাছে এসে বলে, এই অবস্থা করে রেখেছিস কেন তোর? তুই তো একসময় আগুন ছিলি, আজ দেখতেছি ছাই হয়ে গেছিস। মিতু চোখের জল মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, আগুন তখনই নিভা যায় আরিফ, যখন সবচেয়ে আগুন মানুষটাও ভুল বুঝে। আর তার সবচেয়ে প্রিয়জন যখন আগুনে পানি ঢেলা দেয়, তখন আগুন জ্বলে না, নিভা যায়। শোন, তুই একা লড়াই করতে পারবি না। আজ ভাগ্য তোরে আমার কাছে নিয়ে আসছে, আমি আছি তোর সাথে, থাকবো সারাক্ষণ তোর পিছনে। যাই হোক, তোকে রক্ষা করব, তুই প্রমাণ করবি তুই খুনি না। আরিফ মিতুর দিকে তাকিয়ে বলে ওঠে, দেখ মিতু, তুই অন্ধকারের ভেতরে হারাইয়া যাবি না। এখনো ভালো আছে, তুই চাইলে আবার বাঁচতে পারবি সুন্দর মতো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়তে পারবি। মিতু কান্না কান্না গলায় বলে ওঠে, কার জন্যে বাঁচবো? আমি জানি নিয়ে আমার জীবনটারই সুন্দর মতো সাজাইতে চাইছিলাম, সেই তো আমারই বিশ্বাস করলো না। সে কেমনে কইতে পারলো আমি তার মাইরে মাইরে ফেলাইছি, আমি খুনি? শহরের দিকে যাওয়ার কাঁচা রাস্তা। জিসান রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছিল। মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে সে। জ্বর আর দুর্বলতা তাকে ঘিরে ধরেছে। মায়ের শোক, মিতুকে বের করে দেয়া, সবকিছু যেন একসাথে অ্যাটাক করেছে। হঠাৎ করেই জিসান মাথা ঘুরে পড়ে যায়। লোকজন দৌড়ে এসে জিসানকে ধরে ফেলে, কিন্তু সামিরা একটা বাঁকা হাসি দিয়ে সেখানে আসে।
এসে তাকে ধরে আর বলে, তুমি একা মরতে চাইছো নাকি? তুমি কি ভেবেছো কেউ নেই তোমার? আমি আছি তোমার পাশে। চলো আমার সাথে, আমি তোমাকে আমার সাথে শহরে নিয়ে যাব। এখানে থেকে একা একা তোমাকে মরতে দেব না। দূরে দাঁড়িয়ে মিতু সব দেখে। মিতু এসেছিল এক ঝলক জিসানকে দেখার জন্য, কিন্তু এসব দেখে মুখ শক্ত করে রাখে। চোখে আঘাতের ঝিলিক দিয়ে ওঠে। সামিরা জিসানকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। মিতু মনে মনে বলতে থাকে, সে আমারে সাইরা ওই শহরের ম্যাডামের লগে চইলা গেল। এই বুকে বুলেট মারলেও আমি এতটা ব্যথা পাইতাম না, যতটা কষ্ট পাইতাছি তারে অন্যের সাথে চল্লা যাইতে দেখা। এইদিকে রূপা জানতে পারে সামিরা জিসানকে নিয়ে শহরে চলে গেছে। আর আর তখনই রূপার রাগ মাথায় উঠে যায়। রেগে মেগে আগুন হয়ে রূপা বলে ওঠে, শহরের ম্যাডাম, কাজটা তুমি ভালা করলা না। আমার বাবুরে তুমি তোমার সঙ্গে লইয়া গেলা, এইটা তো কথা ছিল না। আমি তোমার মিথ্যা সঙ্গ দিলাম আর তুমি আমার সাথে বেইমানি করলা। একবার সামনে পাই মিতু আর জিসান, তোমার সব পর্দা ফাঁস করে দিমু আমি। সবকিছু পিছনে ফেলে সামিরা জিসানকে সঙ্গে নিয়ে শহরে আসে। সামিরা জিসানকে পূর্বের সব ভুলিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে অফিসে, ক্লাবে বিভিন্ন আড্ডা দিতে থাকে। সামিরা মিষ্টি একটা হাসি দিয়ে জিসানের দিকে তাকিয়ে বলে, দেখো জিশান, শহরে মানুষ কতটা ভালো। এখানে তোমার বইয়ের মতো মাফিয়া গ্যাং নেই। সবাই দেখো তোমাকে কি সম্মান করছে, কিন্তু জানো সেটা কেন? কারণ তোমার পাশে আমি আছি। একজন খুনি বউকে পাশে নিয়ে তুমি কখনো এখানে দাঁড়াতে পারতে না। জিসান চুপ করে থাকে। তার মনে দ্বন্দ্ব, কিন্তু বিশ্বাস ধীরে ধীরে সামিরার দিকে যাচ্ছে। এক সন্ধ্যায় সামিরা তার অ্যাপার্টমেন্টে জিসানকে ডাকে। একটা লাল ফাইল খুলে টেবিলে ছবি ও ভিডিও রাখে। সামিরা গম্ভীর কণ্ঠে বলে, এই যে, এই ছবি দেখো, তোমার বইয়ের হাতে বন্দুক। এটাই ছিল আমার ভাইয়ের শেষ রাত। আর এটা দেখো, সে তোমার মায়ের কেবিনের সামনে ডক্টরদের সাথে ঝগড়া করছে। ওদের চোখে কিচ্ছু একটা পড়েছিল। তুমি কি ভাবো না তোমার মা যদি সত্যি কিছু জেনে দেখে ফেলেছিল? জিসান হতবাক হয়ে যায়। তার মনে পড়ে হসপিটালে মিতুর ঝগড়ার দৃশ্য, যা একসময় তার কাছে ভালো লাগার ভালোবাসার যুদ্ধ ছিল। এখন তার সন্দেহ পরিণত হচ্ছে। জিসান কাপা গলায় বলেন, আমার বউ এটা করতে পারে না। সামিরা চোখ ভিজিয়ে বলে, ভালোবাসা অন্ধ করে দে জিশান। তুমি ওকে খুনি ভাবতে পারছো না এখনো, যেমন আমি প্রথমে পারিনি। কিন্তু আমার ভাই তো আর বাঁচলো না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। সামিরা ধীরে ধীরে জিসানের আশেপাশে দেয়াল তৈরি করে। ক্লান্ত রাতে কফি এনে দেয়, অফিসে নিয়ে যায়, বাইরের দুনিয়ায় সম্মান পাইয়ে দেয়, সব জায়গায় নিজের অপরিহার্যতা করে তোলে। এক বৃষ্টির রাতে সামিরা জিসানের সামনে এসে বলে, তুমি কখনো ভেবেছো তুমি আসলে অনেক বড় কিছু করতে পারবে? তুমি অনেক কিছু পাওয়ার যোগ্য। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, যেটা প্রকাশ করলেই তোমাকে আর কেউ হারাতে পারবে না। অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে তুমি, আর তার জন্য আমি আছি তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটা খুনির সাথে জীবন কাটাতে গিয়ে তুমি তোমার নিজের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে, নিজের সময়টাকে নষ্ট করছিলে। জিসান চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে জল, মনে এক কেমন যেন এক হতাশা। সামিরা একদিন ন্যাকা কান্না করে বলতে থাকে, জানো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার ভাইকে হারিয়েছি। মা বাবা চলে গেছে বহুত আগেই। আমি একদম একা হয়ে গেছি। এখন তুমি আমার সাথে আছো। তুমি যদি না থাকতে তাহলে আমি কি করতাম? এ কথা বলেই সে অঝরে চোখের পানি ফেলতে থাকে, অভিনয় করতে থাকে। জিসান এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ক্যামেরায় ধরা দেয় দুজনের একসাথে একটা ছবি। দেখে মনে হবে তারা অদ্ভুতভাবে কাছে চলে এসেছে। এই রকম ছবির দৃশ্য কে ছবি তুলেছে সেটা বোঝা যায় না। ধীরে সুস্থে বেরিয়ে যায় একটি ছায়া। মিতুর কানে সেই খবরটি পৌঁছে যায়। মিতুর কাছে এসে একজন বলে, জানিস মিতু, তোর জিসান এখন শহরে সামিরার সাথে থাকে। ওকে ছাড়া কোথাও যায় না। সামিরা ওকে শহরের হালচাল সব শিখিয়ে তাকে আপডেট করে দিচ্ছে। মিতু স্তব্ধ হয়ে যায়, চোখে জল, ঠোঁটে এক চাপা হাসি দিয়ে বলে, ঠিকই তো আছে, এখন তো সে কোনো মাফিয়া বউয়ের স্বামী না। আমি এখন শুধু একজন একা মানুষ। যেই স্বামী আমারে বিশ্বাস করে নাই, সেই যদি অন্য কাউরে বিশ্বাস করে, অন্য কারো পাশে থাকতে পছন্দ করে, তাইলে তো আমার কিছুই বলার নাই।
মিতু একা একা বসে আছে একটি ধ্বংসস্তূপ বিল্ডিং এর সামনে, চোখ লালচে, ঘুমহীন রাত। এক হাতে একটা ভাঙা ব্রেসলেট যেটা জিসান একসময় পরিয়ে দিয়েছিল তাকে। হঠাৎ বাইরে থেকে মোটরসাইকেলের শব্দ, প্রবেশ করে আরিফ। তীক্ষ্ণ দৃষ্টি, সাহসী কিন্তু ভেতরে কোমল। আরিফ ধীরে ধীরে মিতুর পেছনে এসে দাঁড়ায়। কি ভাবছিস মিতু? এই অন্ধকারে বসে থাকলে আলো তোর কাছে আসবে না। তোকে আমি প্রথম দেখেছিলাম যখন তুই একা 10 জনের সাথে লড়তে পারছিস। সেই সাহসী মেয়ে তুই। এখনকার এই বেজা চোখের মানুষটাকে মিতু বলে মানায় না। মিতু চোখে জল নিয়ে বলে, সাহস দেখাইলে কি হবে আরিফ? যে মানুষটা একসময় আমার পৃথিবী ছিল, যে আমারে নিজের পৃথিবী মনে করতো, সে আমার এখন খুনি ভাবে।